আচ্ছা, তো আমরা কালকে শুরু করেছিলাম লুব্রিকেশন সিস্টেম। স্যারও তখন বলছিলেন তোমাদেরকে লুব্রিকেশন সিস্টেম সম্পর্কে। তো আমরা প্রথমে তো একটা থিওরিটিক্যাল পার্ট সম্পর্কে জানবো, যে কীরকম লুব্রিকেশন সিস্টেম হয়, লুব্রিকেন্ট কীরকম হয়, কী কী একটা থিওরিটিক্যাল পার্ট সম্পর্কে জানবো। তারপরে সিস্টেমগুলো জানবো, কীভাবে লুব্রিকেশন করা হয় আমরা জানবো একের পর এক। ঠিক আছে? তাহলে কালকে আমরা যেটা বলেছিলাম, বা স্যারও এতক্ষণ বললেন, যে লুব্রিকেশন সিস্টেম মানে কি, কোথায় ইউজ করা হয় না, যেখানে দুটো অটোমোবাইল যদি বাদ দিয়ে দিই কিছু মানে শুরুটাতে, তাহলে যেখানে দুটো সলিড পার্ট একে অপরের সাথে সারফেস কন্ট্যাক্ট করছে, আর সেখানে একটা মুভমেন্ট হচ্ছে। দুটো সলিড বডি যদি একে অপরের সাথে সারফেস কন্ট্যাক্ট করে মুভমেন্ট করে, মানে দুটো যদি আলাদা দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে কি জেনারেট হয় না, ফ্রিকশন। তাহলে এই ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য, যে হাই ফ্রিকশন জেনারেট হলে হাই হিট জেনারেট হবে, সেই ফ্রিকশনটাকে যদি রিডিউস করতে চাই, তাহলে আমাদেরকে লুব্রিকেশন সিস্টেম ইউজ করতে হয়। তো অটোমোবাইলে আমরা কোথায় লুব্রিকেশন সিস্টেম ইউজ করি? বিভিন্ন জায়গায় করি। তার মধ্যে আমাদেরকে ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেমটা আমাদেরকে আমরা আজকে পড়বো। তো ইঞ্জিনে কখন আমাদের লুব্রিকেশন দরকার, না যেখানে যেখানে আমাদের ফ্রিকশন হচ্ছে বা হাই হিট জেনারেট হচ্ছে, সেই সকল জায়গায় আমাদের কিন্তু লুব্রিকেশন দরকার। তার মধ্যে একটা উদাহরণ যদি আমি দিই, এই যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনের আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা সারফেস কন্ট্যাক্ট হয়, সেখানে হাই হিট জেনারেট হয়। তো সেইখানেও কিন্তু আমাদেরকে লুব্রিকেশনের দরকার। আবার যদি আমরা কানেক্টিং রডের দেখি, বিগ এন্ড আর স্মল এন্ডের মধ্যে, কানেক্টিং রডের এই ছোটো উডের এন্ডটাকে স্মল এন্ড বলে, এখানে বিগ এন্ড বলে। তাহলে স্মল এন্ড বিয়ারিং আর বিগ এন্ড বিয়ারিং, যেখানে যেখানে বিয়ারিং ইউজ হয়, সেখানেও লুব্রিকেশন সিস্টেমের দরকার পড়ে। আবার ক্র্যাঙ্কশ্যাফট আর ক্যামশ্যাফটেও বিয়ারিং ইউজ হয়, সেখানেও তোমার যেখানে যেখানে বিয়ারিং থাকবে, সেখানে সেখানে কিন্তু আমাদেরকে একটা ফ্রিকশন তৈরি হবে, কেননা ওখানে সারফেস কন্ট্যাক্ট হচ্ছে। বিয়ারিংয়ের কাজটা অনেকটা কিসের মতন, না ধরো এরকম দুটো যদি প্লেট থাকে, এই দুটো প্লেটকে কিন্তু যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসে, তাহলে কী হবে, এর মধ্যে সারফেস কন্ট্যাক্ট অনেকটা বেড়ে যাবে। এই জন্য কী করা হয় না, এর মধ্যে এরকম যদি একটা জিনিস দেওয়া হয়, মানে বলের মতন, সেগুলো বল বিয়ারিংয়ের মতন কাজ করে, তাহলে কী হয় না, এদের মধ্যে একটা মুভমেন্টও করে যায়, আর তার সাথে সাথে আমাদের সারফেস কন্ট্যাক্টও কমে যায়, আর আমাদের যে কাজটার দরকার ছিল সেই কাজটাও হয়ে যায়। তো এই বিয়ারিং তৈরির আর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অনেক প্রসেস আছে, এর ক্যাপাসিটি অনেক বেশি হয়। খড়গপুরে একটা মনে হয় টাটা বিয়ারিংস আছে, যদি তোমরা কেউ কখনো ভিজিটে যাও, ওখানে দেখতে পাবে যে কীভাবে বিয়ারিং তৈরি হয় বা ওর কী কী স্পেসিফিকেশন আছে। এমনিতেও হায়ার স্টাডিতেও জানতে পারবে। বিয়ারিং একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আর ওটার ম্যানুফ্যাকচারিং ডিজাইন সব কিছুই খুবই ইন্টারেস্টিং, মানে দেখলে শুনলে তোমাদেরকে ভালো লাগবে এরকম টাইপের। তো সেটা আমরা পরে আসবো কখনো। আজকে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম। তো কালকেও আমি বলেছি যে কেন লুব্রিকেশন সিস্টেম। আমি প্রথমে একটা কথা বলে দিই, দেখবে তোমাদেরকে নোটের জন্য আমি প্রায় বইয়ে যা ছিল অলমোস্ট প্রায় হয়তো অনেকটা সেমই পাবে, তোমরা বই তো কিনবে, জিনিসটা একই প্রায় কম বেশি লেখা আছে। কিন্তু তোমাদেরকে আমি যেটা করব কি, আমি বইয়ের কথাগুলো লাইন বাই লাইন মুখস্থ তোমাদেরকে বলবো না, আমি প্রত্যেকটা জিনিসে কী আছে তোমাদেরকে বলে দেবো। তোমাদের কাজ হবে আমি যেটা বলছি আর এখানে যেটা লেখা আছে দুটোর মধ্যে মিল করানো। সেটা কখন পারবে, যদি তোমরা এটা পড়তে বসো। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা ভালো করে শোনো, যেখানটা যেখানটা আমার মনে হবে যে এই জায়গাটা বলে দেওয়া দরকার আমি বলে দেবো, হাইলাইট করার দরকার করে দেবো। আর তার সাথে সাথে যে তোমাদেরকে এইটা ঘরে যখন এরপরে পড়তে বসবে, তখন তোমরা বুঝতে পারবে যে স্যার না, এই কথাগুলো স্যার বলেছিলেন আর এখানে এই কথাগুলো লেখা আছে। আর তোমরা যে বইগুলো কিনবে তাতে কয়েকটা ছবি ভুল আছে, মানে ভুল আছে বলতে ভুল আছে কি না আমিও বুঝতে পারছি না, কিন্তু ওটাতে বোঝা খুব অসুবিধা হচ্ছে, তার জন্য কয়েকটা সহজ ছবিও আমি রেখেছি। তো সেগুলো দিয়ে তোমাদেরকে বলে দেবো। ছবির পার্টটা একটু সময় লাগবে আসতে। তো এবারে চলে আসি নিড অফ লুব্রিকেশন। আর যখন শুনতে পারবে না কেউ আমাকে একটু বলবে, কিন্তু সব শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ 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 স্যার, ক্লিয়ার স্যার, একদম হ্যাঁ, ক্লিয়ার ঠিক শোনাচ্ছে। আছে, গল্পের মতন করে মনে রাখো, বেশি মুখস্থ করতে যাবে না। কি বলেছে না, লুব্রিকেশন কি বলেছে, এই যে নিড কেন দরকার পড়লো সেটা আমাদেরকে আগে জানতে হবে। বলছে হিট ইজ প্রডিউসড, কখন প্রডিউস হয়, এনি টু পার্টস মুভ অর রাব এগেনস্ট হোয়াইল ইচ আদার, যদি মুভ করে, তাহলে দুটো পার্ট যদি একে অপরেতে রাব করে বা মুভ করে একে অপরের সাথে, তাহলে সেখানে ফ্রিকশন জেনারেট হয়, আর ফ্রিকশন থেকে হিট জেনারেট হয়।
তোমাদেরকে যখন যখন আমি বলবো হিট জেনারেট হচ্ছে, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে ওর পিছনে একটা ফ্রিকশন জেনারেট হচ্ছে, সেই জন্যই হিট টেম্পারেচার। তাহলে হিট যদি জেনারেট হয় সেখানে টেম্পারেচার ইনক্রিজ করে যাবে, আর যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে আমরা দেখেছি যে ভলিউমও ইনক্রিজ করে, তার সাথে সাথে আরও কিছু অবস্ট্যাকেল আসতে পারে, নয়েজ হতে পারে, উইয়ার হতে পারে, যেটা আমরা কুলিং সিস্টেমের ক্ষেত্রেও দেখেছিলাম যে হিট যদি ওভার হিটিং হয়ে যায় কী হয়। তো ওভার হিটিং যে কুলিং সিস্টেমের ক্ষেত্রেই দরকার শুধু তা নয়, যে ফ্রিকশনের ক্ষেত্রে হিট হলেও যে আমাদের লুব্রিকেশনেরও দরকার একটা কুলেন্ট হিসাবে কাজ করে, আমি কালকেও বলেছি। তো সেইখানেও কিন্তু এই হাই হিট হলে সেটা কিন্তু হেল্প করবে। বলছে এ থিন ফিল্ম অফ লুব্রিকেটেন্ট ইজ মেড বিটুইন দিস পার্টস টু সলভ দিস প্রবলেম। তাহলে কী বলছে, এই যে দুটো পার্ট ছিল, এই দুটো পার্টের মধ্যে যদি আমি একটা থিন ফিল্ম অফ লুব্রিকেন্ট, মানে এরকম একটা পাতলা যদি লুব্রিকেন্টের আস্তরণ তৈরি করে দিতে পারি, তার মানে কি দুটো মেটিং পার্টের উপরে যদি তুমি একটা তেলকে ঢেলে দাও, তাহলে ওই দুটো মেটিং পার্টের মধ্যে যে একটা পাতলা সরু তেলের আস্তরণ পড়ে যায় সেটাকে থিন ফিল্ম বলছে। তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে লুব্রিকেশন। সোজা ভাষায় দুটো মেটিং পার্টসের মধ্যে কিছু একটা জিনিসকে দিয়ে ওদের মধ্যে ফ্রিকশন কমানোর প্রসেসটাকে লুব্রিকেশন বলছি, আর ওতে যেই জিনিসটা দেওয়া হয় সেটাকে লুব্রিক্যান্ট বলে। তো পারপাসটা আমি কালকে বলে দিয়েছি, কালকে যারা ছিল না আরও একবার শুনে নাও। যেগুলো বলছি সেগুলোই, যে টেম্পারেচার ফ্রিকশনকে রিডিউস করে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে টেম্পারেচার অ্যান্ড ভলিউম অফ দ্য পার্টস, ওটাকে কন্ট্রোলে রাখে। 3 হচ্ছে ডিফারেন্ট পার্টস গেট ক্লিন, যে তোমার যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যখন পিস্টনটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, তো ওর মধ্যে বিভিন্ন, ওখানে তো ইঞ্জিন অয়েল আছে, তারপরে কার্বন জেনারেট হচ্ছে, আবার যদি বাইর থেকে কখনো কোনো ইমপিউরিটি চলে আসতে পারে, তো ওই জিনিসগুলোকে ক্লিন করে দেয়, পরিষ্কার রাখতে সাহায্য করে। নয়েজ রিডিউস করে। নয়েজ কেন রিডিউস করে? কেননা ওই যে বললাম হাই হিট যদি জেনারেট হয়ে যায় তখন তো আমাদের নয়েজটা তৈরি হচ্ছিলো, কিন্তু হিটটাকেই জেনারেট করতে দিচ্ছে না, ওই জন্য তোমার নয়েজকে রিডিউস করছে। লিকেজ রিডিউস করছে। লিকেজটা কীভাবে রিডিউস করেছে আমি তাও বলেছিলাম কালকে। স্টপ অ্যাকুমুলেশন অফ কার্বন, যে যেখানে এখানে যখন কম্বাসন হচ্ছে তো হাই হিট জেনারেট হচ্ছে, হাই হিট জেনারেট হচ্ছে, তার সাথে সাথে কম্বাসন হচ্ছে, মানে ওখানে কার্বন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, যেটা এক্সস্ট দিয়ে বেরিয়ে যায়। তো ওই কার্বনগুলো কি হয় না, এই সিলিন্ডার ওয়ালে পিস্টনের উপরে আটকে যায়, সেটাকে যাতে না আটকে যায় সেটারও সাহায্য করে, আর কোরোশন থেকে মচ্চা পড়ার হাত থেকে রক্ষা করে। তো লুব্রিকেশনের কিন্তু এত কাজ। এবারে লুব্রিক্যান্ট কী জিনিস, মানে যেই অয়েলটা আমরা ওখানে দিচ্ছি সেই জিনিসটাকে কিন্তু লুব্রিক্যান্ট বলছে। দেখো, এ লুব্রিক্যান্ট ইজ লিকুইড অয়েল দ্যাট প্রোভাইড স্মুথনেস টু দ্য সারফেস অফ এনি টু ওয়ার্কিং কম্পোনেন্ট। দুটা ওয়ার্কিং কম্পোনেন্টের মধ্যে যদি কি করা হয়, যে যেই জিনিসটা দেওয়া হয় ওদের মধ্যে সারফেস কন্ট্যাক্টটাকে বা ফ্রিকশনটাকে কমানোর জন্য, যাতে হিট কম জেনারেট হয়, সেই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে লুব্রিক্যান্ট। বোঝা গেছে? তাহলে এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমি সেটাকে হাইলাইট করে দিই আগে। সেটা কি না, এই যে এক্সাম্পল থিন অয়েল ফর ইঞ্জিন বটম, মানে ইঞ্জিনের যদি নিচের ভাগটাকে আমাদেরকে করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে থিন অয়েল, পাতলা কোনো লুব্রিক্যান্ট ইউজ করলেই হবে। আমি লুব্রিক্যান্টের ভাগ বলছি একটু পরে আরও ভালো করে। আর ডেন্স অয়েল ফর ট্রান্সমিশন সিস্টেম, মানে যেখানে গিয়ার বক্স থাকবে, অ্যাক্সেল থাকবে, ক্লাচ থাকবে, সেই সকল অ্যাক্সেল নয় ক্লাচ থাকবে, সেইখানে কিন্তু ডেন্স মানে ঘন ইঞ্জিন অয়েল, মানে ঘন লুব্রিক্যান্ট ইউজ করা হয়। আর জেনারেলি গ্রিজ ফর চেজিসের ক্ষেত্রে গ্রিজ ইউজ করা হয়। তো এই তিনটা জিনিস একটু খেয়াল রাখবে, কোথায় কি ইউজ করা হয়, এখান থেকে একটা বেসিক জেনে গেলে। এবারে বলি লুব্রিকেন্টের প্রপার্টি। হ্যাঁ, ট্রান্সমিশন মানে স্যার আরেকবার কি বললেন? ট্রান্সমিশন মানে সেই ট্রান্সমিশন সিস্টেম আমরা আলাদা করে পড়বো। ট্রান্সমিশন সিস্টেম মানে যেই সিস্টেমের মধ্যে তোমার গিয়ার থাকে, একদম শুরু হয় তোমার ফ্লাই হুইল থেকে, ফ্লাই হুইলের পরে ক্লাচ থাকবে, ক্লাচের পরে গিয়ার থাকবে, গিয়ারের পরে প্রপেলার শ্যাফট থাকবে, এরকম করে যে পুরো সিস্টেমটা থাকে, এই পুরো সিস্টেমটাকে ট্রান্সমিশন বলে। অ্যাকচুয়ালি এখানে ট্রান্সমিশন বলতে তুমি গিয়ার বক্সটাকে বুঝে নাও। হ্যাঁ, গিয়ার ট্রান্সমিশন মানে গিয়ার বক্সটাকে ট্রান্সমিশন বলা হয়। ওই গিয়ার বক্সে কিন্তু ডেন্স ইঞ্জিন অয়েল এই লুব্রিক্যান্ট অয়েল ইউজ করা হয়। এবারে বলি লুব্রিক্যান্ট, তোমরা তো ভাববে স্যার আমি তো জলও দিয়ে দিতে পারতাম, কিংবা ওখানে সরষের তেলও দিয়ে দিতে পারতাম, কিংবা কোথাও ডিজেল দিয়ে দিতে পারতাম, কোথাও গ্রিজ দিয়ে দিতে পারতাম। তো কোনটাকে লুব্রিক্যান্ট অয়েল বলবো, কোনটাকে লুব্রিক্যান্ট বলবো, আর কোনটাকে লুব্রিক্যান্ট বলবো না? ওইগুলোকে লুব্রিক্যান্ট কেন বলা হচ্ছে? তো ওর মধ্যে তো কিছু কিছু স্পেশাল ফিচার্স আছে, তার জন্য ওকে লুব্রিক্যান্ট বলা হচ্ছে। তো সেগুলো কি আমাদেরকে জানতে হবে। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য লুব্রিকেটেড পার্টস এ গুড লুব্রিক্যান্ট শুড হ্যাভ প্রপার্টিস, এই প্রপার্টিগুলো থাকতে হবে। কী কী প্রপার্টি? না, প্রথমে আছে ভিসকোসিটি। ভিসকোসিটি যদি আমি তোমাদেরকে একদম সহজ করে বোঝাতে চাই, যেটা সান্দ্রতা তোমরা পড়েছো, কেউ জানো কি জানো না আমি জানি না, একদম ছোট্ট করে একদম সহজ করে বলে দিচ্ছি। শুধু ধরে নাও এই একটা পাইপ, এটার মধ্যে দিয়ে জল যাচ্ছে,
তো যখন জল যাবে তো জলের একটা পার্টিকেল এটা দিয়ে, একটা পার্টিকেল এটা দিয়ে, একটা পার্টিকেল, আমি যদি ছোট ছোট করে ভাবি তো এটা দিয়ে যাবে। তো তোমাদের এখন কি মনে হচ্ছে যে এই এই যে এতগুলো পার্টিকেলের মধ্যে কোন পার্টিকেলের স্পিড সবচেয়ে বেশি এই জায়গায়, এইগুলো যখন ফ্লো হবে? মাঝের মিডিলের কেন মিডিলে? নিচেরটা। কেন মিডিলে? কেন নিচেরটা? ফ্রিকশন নেই তার স্যার, কারণ ফ্রিকশন হচ্ছে নেই। যে এই আপার পোর্শনে আর লোয়ার পোর্শনে এই পার্টিকেলগুলো কিন্তু এই সারফেসের সাথে ধাক্কা খাচ্ছে, তার ফলে ওদের মধ্যে একটা ফ্রিকশন জেনারেট হচ্ছে, তার মধ্যে ওরা কিন্তু আটকে যাচ্ছে, ওরা যেতে পারছে না বেশি স্পিডে। কিন্তু এখানে দেখো কিচ্ছু নেই, এ পুরো একদম ফুল স্পিডে বেরিয়ে যাবে। ভিসকোসিটি হচ্ছে সেই প্রপার্টি, যে লিকুইডের সেই প্রপার্টি, মনে রাখবে এটা একটা লিকুইডের প্রপার্টি যেটা রেজিস্ট করে ফ্লোকে, মানে এই ফ্লোটাকে যদি যেতে দিচ্ছে না, এখানে কে যেতে দিচ্ছে না, এখানে ফ্রিকশন যেতে দিচ্ছে না, তো এখানে ভিসকোসিটির একটা এজেন্ট হিসাবে ফ্রিকশন কাজ করছে। দেখো এখানে এই কথাটা মনে রাখার আছে যে হুইচ রেজিস্ট ফ্লো, যে ফ্লোটাকে যেতে দিচ্ছে না, তার মানে সেই প্রপার্টি, যেই প্রপার্টিটা ফ্লোটাকে কন্টিনিউ হতে দেয় না। যদি তোমার কাছে গ্রিজ থাকে আর যদি তুমি ওই গ্রিজটাকে কোথাও একটা ঢেলে দাও, একটা এরকম একটা জায়গা আছে, এখানে তুমি গ্রিজ ঢাললে, আর আরেকটা জায়গা আছে যেখানে তুমি এমনি নর্মাল ডিজেল ঢেলে দিলে, তো কোনটা বেশি গড়িয়ে যাবে? ডিজেলটা। ডিজেলটা গলিয়ে যাবে, গ্রিজটা ডিজেলটা। অনেক আস্তে আস্তে যাবে। কেন আস্তে আস্তে যাবে? কারণ হচ্ছে যে ওর ভিসকোসিটি বেশি, ও রেজিস্ট করছে যেতে। এই যে এটা কীভাবে একটা ফ্লো তৈরি হবে, এই ফ্লোটাকে রেজিস্ট করে দিচ্ছে, তো ওই প্রপার্টিটার নাম হচ্ছে ভিসকোসিটি। ঠিক আছে? তো থিনার লুব্রিক্যান্ট উইল হ্যাভ লোয়ার ভিসকোসিটি, যেগুলো পাতলা হয় সেগুলো ভিসকোসিটি কম, তার কারণ ওটা তাড়াতাড়ি গড়িয়ে যায়। আর যেটা মানে বুঝতে পারলে তো কত সহজভাবে মনে রাখা যাবে যে যেই জিনিসটা সহজে কোনো একটা ঢালে ফেলিয়ে দিলে সহজে গড়িয়ে যাবে সেটার ভিসকোসিটি কম, আর যেটা গড়াবে না সহজে সেটার ভিসকোসিটি বেশি। এই সহজ ব্যাপারটা মাথায় রইল তো, তাহলে কখনো ভুলবে না। হ্যাঁ স্যার। ঠিক, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ভিসকোসিটিটা কে ঠিক করে? তো আমরা যখনই প্রপার্টিস পড়বো বিভিন্ন জায়গায় দেখি যে এই মাপের এই জিনিসটা নেওয়া হয়। আর যেমন ধরো মেকানিক্যালি যদি তুমি কোনো নাট বোল্ট তৈরি করো, ওর তো একটা নির্দিষ্ট মাপ থাকে, যে এই নাট এই মাপেরই নাট পাওয়া যায়, এই নাপেরই বোল্ট পাওয়া যায়, এই নাপেরই স্ক্রু পাওয়া যায়, তো একটা তো স্পেসিফিক থাকে। তো তোমাদের কখনো মনে হয়নি যে ওই স্পেসিফিকগুলো কে তৈরি করেছে? তো ওটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সংস্থা থাকে, মানে পুরো সোসাইটি থাকে, যেই সোসাইটি ওগুলোকে স্পেসিফিক করে দেয়। সেরকমই অটোমোবাইলের ক্ষেত্রে সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিন বলে একটা সোসাইটি আছে, এটা সম্ভবত ইন্ডিয়া সোসাইটি। এই সোসাইটিটা কি করে না, এই অটোমোবাইল রিলেটেড যত প্রপার্টিস হয়, ইঞ্জিনের রিলেটেড যত প্রপার্টি হয় সেই প্রপার্টিগুলোকে ঠিক করে দেয়। তার মানে এ বলে দেয় যে এই ভিসকোসিটির ইঞ্জিন অয়েল কিন্তু সব গাড়িতে ইউজ করতে হবে, যে ভিসকোসিটির ইঞ্জিন অয়েল নয়, লুব্রিকেটিং অয়েল, তো লুব্রিকেটিং অয়েলটা সব জায়গায় ইউজ করতে হবে। না হলে কি হবে, দেখো কোনো একটা কোম্পানির ভিসকোসিটি বেশি, কোনো একটা কোম্পানির ভিসকোসিটি কম, তো একটা স্পেসিফিক যদি গাড়ি বেরায় তাতে যদি বিভিন্ন বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল বারবার ঢালা হয় তাহলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে, পলিউশন বেশি হবে, বিভিন্ন ধরনের ডিফেক্ট চলে আসবে। এই জন্য এদের কাজটা কিনা এরা স্পেসিফিক করে দেয় যে কোন গাড়িতে কোন ইঞ্জিনে কত ভিসকোসিটির লুব্রিক্যান্ট ইউজ করা হবে। শুধু ভিসকোসিটি নয়, এরপরে আমরা যত ধরনের প্রপার্টি পড়বো বা যেখানে যেখানে আমাদের ফিক্সড থাকবে কোনো ভ্যালু, সেই জায়গাতে যদি তোমাদের যদি কখনও মাথায় ক্লিক করে যে এটা কে ঠিক করেছে, সবসময় মনে রাখবে সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিন ঠিক করেছে। আমরা ওই ভ্যালুগুলো এমনি এমনি পেয়ে যাই না, কেউ ঠিক করে দেয়। আচ্ছা, তারপরে চলে আসি অয়েললিনেস। অয়েললিনেস মানে কি? মানে তেলতেলে ভাব। এটা কেন দরকার না, দুটো পার্টের মধ্যে যদি না একটা অয়েললিনেস থাকে তাহলে ওটা কি মুভ করতে পারবে? ভিসকোসিটির কাজ কি, ও তো ফ্লোকে রেজিস্ট করে দেবে, কিন্তু ওর মধ্যে যদি না অয়েললিনেসটা এটা থাকে তাহলে ও তো তোমার মুভ করতে পারবে না ভালো করে। একটা তেলতেলে ব্যাপার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি বলার সাথে সাথে। না বুঝতে পারলে বলবে। হ্যাঁ, এবারে বলছি ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্ট কি না, ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে টেম্পারেচার অফ এ লুব্রিকেটেন্ট হোয়েন ইট অলমোস্ট স্টার্ট ইভাপোরেটিং। তাহলে তুমি আমাদের লুব্রিকেশনের কাজ কি না, হিটটাকে কিন্তু কন্ট্রোল করা, এটাও এক ধরনের কাজ। এবারে দেখো তুমি যেই লুব্রিকেন্টটা ইউজ করছো সেটা কি করছে না, ওই হিটে ভেপোরাইজড হয়ে যাচ্ছে, মানে বাষ্প হয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের ক্ষতি? তো
তাহলে আমাকে এমন একটা টেম্পারেচার পর্যন্ত ওর ক্যাপাসিটি থাকতে হবে যাতে না ও এভাপোরেট হতে পারে। সেই পয়েন্টটা কী দিয়ে ডিনোট করা হয় না ফ্ল্যাশ পয়েন্ট। আবার কি ফায়ার পয়েন্ট, ফায়ার পয়েন্ট কিনা যেখানে আগুন ধরে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার ফ্ল্যাশ পয়েন্টটা একবার বলুন। ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে যেখানে ভেপার হতে শুরু করবে, ঠিক যেই পয়েন্টে ভেপার হতে শুরু করে দেবে, মানে বাষ্প হতে শুরু করে দেবে। আমাদেরকে তো বাষ্প হওয়া থেকে বাঁচাতে হবে, তবে তো আমাদের জিনিসটা কাজে লাগবে। যদি বাষ্প হয়ে যায় ওটা তো আমাদের আর কাজে লাগবে না। হ্যাঁ স্যার। সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। আর ফায়ার পয়েন্ট কিনা ঠিক যেই পয়েন্টে তোমরা ভাবো তোমাদের কাছে একটা লুব্রিকেটিং অয়েল আছে, সাপোজ তোমরা লুব্রিকেটিং অয়েল হিসাবে মোবিলকে ইউজ করো বেশি, তো মোবিল দিয়েই আমি বলছি, এই মোবিলটা যদি তুমি ইঞ্জিনে দেওয়ার পরেই এ বাষ্প হয়ে যেত তাহলে কি ওটা কোনো কাজের ছিল? ওটা যখন না স্যার। তৈরি করা না হয়েছে স্যার। ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি 300 কি 400 ডিগ্রি পর্যন্ত ভেপার হতে পারবে না। তো এই 300 ডিগ্রি কি 400 ডিগ্রি হচ্ছে এই মোবিলের ফ্ল্যাশ পয়েন্ট। বোঝা গেল এবারে? ফায়ার পয়েন্ট কিনা ওখানে তো হাই হ্যাঁ স্যার। জেনারেট টেম্পারেচার জেনারেট হচ্ছে, ওকে বলে দিল যে 200 ডিগ্রিতে ও কি 100 ডিগ্রিতে আগুন ধরে যেতে পারে, তাহলে তো গোটা গাড়িতে আগুন ধরে যাবে। কিন্তু ওর মধ্যে ওই পয়েন্টটা আনা হয় যেখানে 200 কি 300 ডিগ্রির পরে কিন্তু ও আগুন ধরবে, তার আগে ধরবে না। কি বলেছে দেখো, ইট ইজ স্লাইটার হায়ার দেন দ্য ফ্ল্যাশ পয়েন্ট। এটা ফ্ল্যাশ পয়েন্টের থেকে একটু বেশি, কেননা বাষ্প হবে তারপরেই না আগুনটা ধরবে, মানে ওর মধ্যে ওই টেম্পারেচারটাকে পৌঁছাতে হবে তারপরে তো আগুন ধরবে। তো এই জন্যে বলেছে। এবার কি বলেছে, এমিউলিসিফিকেশান। এটা কি না এভরি লুব্রিকেন্ট শুড হ্যাভ দ্য প্রপার্টি অফ বিং ইনসলিউবেল ইন ওয়াটার। তার মানে হচ্ছে জানো না ওটা জলে কখনো গুলে যায়। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কোরোশন রেজিস্ট্যান্সে সাহায্য করে লুব্রিকেশান। কোরোশনে কে সাহায্য করে? জল সাহায্য করে, অক্সিজেন সাহায্য করে। তো আমাদেরকে ইঞ্জিনের মধ্যে এয়ার ফুয়েল মিক্সচার আনতে হয়, কিন্তু ওখানে জল থাকে না। তো আমাদেরকে আমরা যে লুব্রিকেন্টটা ইউজ করবো সেটা যদি জলে সলিউবেল হয়ে যায় তাহলে তো যে কোনো মুহূর্তে জল চলে যেতে পারে। সেটা যাতে না হয় আমাদেরকে তার জন্য ইনসলিউবেল ইন ওয়াটার হতে হয়। এবারে বলছে অ্যাসিডিটি, ওর মধ্যে অ্যাসিডিটি যাতে কোনো ধরনের না থাকে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, তাহলে ওখানে অক্সিডেশন রিডাকশান হবে। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি তো আলাদা রকমের ডেফিনেশন আছে, কিন্তু এই লুব্রিকেশনের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কিনা এ লুব্রিকেন্ট বিকামস হেভি আপন রিসিভিং ওয়াটার অ্যান্ড সেটেল অ্যাট দ্য বটম। যদি ওটাতে জল মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আমি তো বললাম যে ইমিউলিফিকেশনের জন্য ইনসলিউবেল, যে জলে মিশে না। কিন্তু যদি জলে আমি মিশিয়ে দিই তাহলে কি হবে না ওটা ভারী হয়ে যাবে, দিয়ে কি হবে না ইঞ্জিনের নিচে এটা জমা হয়ে যাবে। ইঞ্জিনের নিচে যদি ওটা জমা হয়ে যায় তাহলে তো ও কাজই করবে না, আমাকে তো ওটাকে সার্কুলেট করতে হবে গোটা ইঞ্জিনের মধ্যে, তবে না ওটা লুব্রিকেশন হিসাবে কাজ করবে। কিন্তু ও যদি নিচে জমা পড়ে যায় তাহলে ওটা কখনোই কাজ করবে না। তো ওই প্রপার্টিটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বলছে। অ্যাডেসিভনেস কি না, অ্যাডিসিভনেস ইজ দ্য কোয়ালিটি অফ লুব্রিকেন্ট ডিউ টু হুইচ ইট স্টিক টু এ সারফেস। তার মানে কি বলেছে না, অ্যাডহেসিভনেস হচ্ছে একটা কোয়ালিটি লুব্রিকেন্টের, যেটা তুমি একটা জিনিস ভেবে দেখো যে এই যে আমার ইঞ্জিনের সিলিন্ডার আছে আর এখানে তোমার পিস্টন আছে, আমি বারবার এইটা দিয়ে বোঝাচ্ছি কেননা এটার সাথে তোমরা পরিচিত। এবারে এখানে যদি যখন লুব্রিকেন্টটা এর মধ্যে পুরোটার মধ্যে দিয়ে চলবে, তুমি ধরে নাও এইখানে আমি লুব্রিকেন্টটা দিলাম আর এর সাথে সাথে নিচের দিকে নেমে পালিয়ে এলো, দেওয়ার সাথে সাথেই নিচে নেমে গেল, তাহলে কি সেটা কোনো কাজে লাগবে? আমার লুব্রিকেন্টের প্রপার্টিটা এমন হতে হবে যাতে ও ওই সিলিন্ডারের দেয়ালে কিছুটা সময় থাকে, যে ও নিচের দিকে নামবে কিন্তু সেটা যেন আস্তে আস্তে নামে। তো তার মধ্যে কি ওর মধ্যে একটু স্টিকিনেস থাকতে হবে, যে ও ওখানে চিপকে থাকবে, কিন্তু সেটা আবার খুব বেশি যেন না হয়, যে আমরা পরে পড়বো যে সেটার কিন্তু লিমিট খুব বেশি হওয়া চলবে না, যে ওর মধ্যে একটা অ্যাডহেসিভ পাওয়ার থাকতে হবে যাতে এই দুটো টাচিং পার্টের মধ্যে একটা ফিল্ম তৈরি করতে পারে, যেটা আমি আগেই বলেছি। ফিল্মটা তখনই তৈরি করতে পারবে যখন ওর মধ্যে একটা অ্যাডহেসিভনেসের নেচার থাকবে। এখন যারা ফিল্ম বলতে বুঝতে পারছো না তারা কিন্তু ক্লাস ভালো করে শুনছো না। ফিল্ম মানে হচ্ছে দুটো মেটিং সারফেসের মধ্যে যখন লুব্রিকেন্টটা দিয়ে দেওয়া হয় তখন এখানে যে অয়েলের একটা লেয়ার পড়ে যায় সেইটাকে বলা হয় ফিল্ম। স্যার আস্তরণ আর কি। হ্যাঁ, আস্তরণ, ঠিক। আচ্ছা, এবারে বলছি ফিজিক্যাল স্টেবিলিটি। ফিজিক্যাল স্টেবিলিটি কি না, লুব্রিকেন্টটাকে স্টেবল হতে হবে। ওটার যদি প্রেসার ইনক্রিজের সাথে বা ডিক্রিজের সাথে ওর প্রপার্টি যদি চেঞ্জ হয়ে যায়, কেননা আমরা দেখেছি কম্প্রেশনের সময় অনেক প্রেসার হয়, আবার এক্সপ্রেশনের সময় প্রেসার কমে যায়, কিন্তু যদি এই সকল প্রপার্টির সাথে যদি চেঞ্জ হতে থাকে তাহলে কি হবে না,
ওর মধ্যে প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, যেটা আমাদের দরকার নেই। সেরকম কেমিক্যাল স্টেবিলিটিও থাকার দরকার, যেন না ওটা কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশানে ওর মধ্যে এনগেজ হয়ে যায়। আমরা অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশান জানি, যেখানে কি হয় না, টেম্পারেচার ইনক্রিজ হয়ে গেলে এক ধরনের হয়, টেম্পারেচার কমে গেলে এক ধরনের হয়, টেম্পারেচার মিডিয়াম থাকলে এক ধরনের হয়। ওটা যাতে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে না, কেমিক্যাল আর ফিজিক্যাল স্টেবিলিটি থাকতে হবে। আচ্ছা, এই হলো আমাদের কিছু লুব্রিকেন্টের প্রপার্টি। 10টা প্রপার্টি বললাম, তোমরা কিন্তু স্যার হ্যাঁ বলো। মানে একটা স্যার আইডিয়াল মানে স্যার লুব্রিক্যান্ট হতে গেলে এতগুলো প্রপার্টি থাকতে হবে। হ্যাঁ, ওর মধ্যে এতগুলো প্রপার্টি থাকতে হবে। তো তোমাদের এখান থেকে কাজ কি না, তোমাদের কাজ কি, তোমরা এটা পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, আর আমি যে কথাটা বলেছি তার সাথে এটা মিল খোঁজার চেষ্টা করবে। আমি তোমাদেরকে নতুন কিছু বলিনি, এতে যা লেখা আছে সেটাকেই তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে শুধু ওটাকে পড়ে নিজের মতন করে বোঝা। তোমরা সময় বাঁচানোর জন্য কি করো না, ওটাকে পড়ো, মানে পড়ে বেরিয়ে যাও, দুটোকে কানেক্ট করার চেষ্টা করো না। এবার থেকে কি করবে, যখনই পড়বে এখানে লেখা আর আমার বলার মধ্যে একটা কানেকশন করার চেষ্টা করবে নিজে থেকে, তাহলে ওটা বেশি দিন মনে থাকবে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি টাইপস অফ লুব্রিকেন্ট। কত ধরনের লুব্রিকেন্ট হয় সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমে প্রপার্টি জেনে গেছি, তো কিছু ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে অ্যানিমেল অয়েল। অ্যানিমেল অয়েল কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনে ইউজ করা হয় না। এটা কিনা অ্যানিমেল অবটেন ফ্রম অ্যানিমেল ফ্যাট। দেখো লেখা আছে অ্যানিমেল ফ্যাট থেকে, প্রাণীজ ফ্যাটের বাংলা কি কিছু একটা আছে মোটামুটি। মোটা না না, ফ্যাট ওই ওই মোটা নয়, মানে যেটা বায়োলজিক্যাল চর্বি স্যার ভাষায় কী চর্বি বলে, হ্যাঁ স্যার ওই ওরকমই চর্বি। একটা কিছু হবে। প্রাণীজ চর্বি থেকে অ্যানিম্যাল অয়েল তৈরি মানে পাওয়া যায়। অয়েল ইজ নট ইউজড ফর ইঞ্জিন লুব্রিকেশন। দেখো যেটা বললাম, কেন কেন কারণ হচ্ছে এটা সহজে অক্সিডাইজ হয়ে যায়। তো এটা কি হিসাবে ইউজ করা হয় না, গ্লু হিসাবে, মানে কোথাও যদি আঠার মতন কাজ করাতে হয় সেখানে ইউজ করা হয়। তো এটাও একটা ভাগ, তাই আমি বলে দিলাম ইঞ্জিনে কিন্তু এটা ইউজ করা হয় না। তারপরে দেখো মিনারেল অয়েল। মিনারেল অয়েল কি না, প্রিপেয়ার্ড ফ্রম পেট্রোলিয়াম। এটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। ইট ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন অটোমোবাইল। এটা কিন্তু অটোমোবাইলে এক্সটেন্সিভলি ইউজ করা হয়। এর কিছু কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। কীরকম না, মেরিটগুলো কী কী বলেছেন না, লেসার টেন্ডেন্সি টু ইমুলশন উইথ ওয়াটার, মানে এ কিন্তু জলের সাথে একদমই মিশতে চাইবে না। গুড কেমিক্যাল স্টেবিলিটি। দেখো আমরা আমরা কিন্তু ওখানে প্রপার্টি যেগুলো পড়েছি এ কিন্তু ম্যাচ করে দিচ্ছে, যা যেগুলো বললাম সেই এই প্রপার্টিগুলো তো এখানে ম্যাচ করে যাচ্ছে। দেখো ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড ইনএক্সপেন্সিভ, মানে টাকাও কম লাগে আর পাওয়াও যায় সহজে। মিনারেল অয়েল হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন স্পেসিফিক্যালি, আর এই ধরনেরই কিছু লেখা আছে যেগুলো তোমরা জেনে রাখবে। দিস লুব্রিকেন্ট অয়েল ইজ এ মিক্সচার অফ প্যারাফিনস, ন্যাপথালিন অ্যান্ড অ্যারোমেটিক। এই জিনিসটা মনে রাখতে হবে, এই লুব্রিকেন্ট অয়েলটা কী কী মানে কী কী জিনিস দিয়ে তৈরি, যে বললাম হাইড্রোকার্বন, প্যারাফিন, ন্যাপথালিন, অ্যারোমেটিক, সেগুলো কিন্তু হাইড্রোকার্বনটি মানে হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে। হাইড্রোকার্বন জিনিসটা কি না, যেখানে কার্বন আর হাইড্রোজেন বন্ড করে থাকবে সেই জিনিসগুলোকে হাইড্রোকার্বন বলে। এখানে মনে রাখার মতন কী আছে না, এর মধ্যে এই ক্যাপাসিটি আছে। আর এই লুব্রিকেন্ট অয়েলটা কিসের কিসের মিক্সচার হয় না, প্যারাফিন, ন্যাপথালিন অ্যান্ড অ্যারোমেটিক। ঠিক আছে, এবারে চলে আসি ভেজিটেবল অয়েল, শাকসবজি নয়, হ্যাঁ অনেকটা সেরকমই। দিস টাইপ অফ অয়েল ইজ মেড অফ ফ্রম কী থেকে না, ফ্রুট থেকে, সিড থেকে, মানে গাছ, এই সিড মানে হচ্ছে তোমার বীজের, মানে যেগুলো যেগুলো গাছ লাগানো হয় আর কি, এগুলো থেকে যেই পাওয়া যায় অয়েলটা সেটা। এটা কিন্তু সহজেই অক্সিডাইজ হয়ে যায়, আর এটাও গামের মতন ইউজ করে। তো অটোমোবাইলে কিন্তু ইউজ করা হয় কম। আর এর মধ্যে একটা যেটা ফেমাস বেশি ইউজ করা হয় সেটা কিনা ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল ইজ এ ভেজিটেবল অয়েল উইথ হাই ভিসকোসিটি। আমি পড়েছিলাম যে ভিসকোসিটি খুব বেশি হতে হবে, অ্যান্ড ইট ইজ কমনলি ইউজড ইন অটোমোবাইল। ভেজিটেবল অয়েলের মধ্যে এই ক্যাস্টর অয়েলই ইউজ করা হয়, যেটার ভিসকোসিটি বেশি থাকার জন্য আমরা ইউজ করে থাকি। না হলে কিন্তু এটা যেহেতু এই তোমার অক্সিডাইজ সহজে হয়ে যায়, তো আমরা কিন্তু বেশি ইউজ করি না। শুধুমাত্র এই ক্যাস্টর অয়েলটা ভেজিটেবল অয়েলের মধ্যে পড়ে, যেটাকে আমরা ইউজ করি। তারপরে বলেছে দেখো সিনথেটিক লুব্রিক্যান্ট। সিনথেটিক লুব্রিক্যান্ট কী বলেছে না, দিস অয়েল হ্যাজ দ্য ফলোয়িং মেরিটস কম্পেয়ার টু ভেজিটেবল অয়েল। কেন ভেজিটেবল অয়েল থাকতে, এই অয়েল থাকতে আমরা কেন এটাকে ইউজ করব, এর মধ্যে কী ভালো এ আছে না, দিস অয়েল ইজ কনজিউম লেস। এটা কিন্তু কনজিউম কম হয়, আর অয়েল সেভ মোর ফুয়েল, ফুয়েলটাকে বেশি পরিমাণের বাঁচাতে সাহায্য করে, হাই ভিসকোসিটি থাকে, আর লস ডিউ টু লেস লস ডিউ টু ভেপোরাইজেশন। যদি কখনো ভেপোরাইজড হয়েও যায় তাতেও লস খুব কম হয়। তো এই প্রপার্টিগুলো আমরা যদি একটা লুব্রিকেন্টের কী প্রপার্টি থাকে তাহলেই আমরা একটা মোটামোটা আইডিয়া লাগিয়ে নিতে পারবো যে আমাদের ঠিক এই প্রপার্টিগুলো আছে বলে বেশি আমার এই লুব্রিকেন্টটা ইউজ করা হয়। কিন্তু এটার একটা খারাপ দিক কি না, মোর এক্সপেন্সিভ, খুব দাম বেশি।
আর খুব লিমিটেডলি ইউজ করা হয়, খুব দামি দামি গাড়িতে ইউজ করা হয়। এক্সাম্পল অফ দিস অয়েল দেখো লেখা আছে লিকুইড সিলিকন, পলিগ্লাইকল, ইথার, অ্যালিফ্যাটিক ডাইএস্টার, এগুলো হচ্ছে এর এক্সাম্পল সিনথেটিক লুব্রিক্যান্টের। এবারে সলিড লুব্রিক্যান্ট, সলিড মানে কি, যেগুলো লুব্রিক্যান্ট হিসাবে কাজ করবে কিন্তু সলিড, যেমন গ্রাফাইট, আমরা সবাই জানি গ্রাফাইট, দেখবে তোমরা যদি পেন্সিলের গ্রাফাইটও হাতে নাও দেখবে হাতটা কিন্তু একটু পিচ্ছিল হয়ে যায়, যারা হাতে ঘষেছো পেন্সিল তারা বুঝতে পারবে। পাউডার, পাউডার একটা লুব্রিকেশনের কাজ করে। আর কলয়েড, কলয়েড মানে মিশ্রণ, দুটো পার্টিকেলের মিশ্রণ আর কি, এয়ার 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 গ্যাস, এই ধরনের এগুলোকে কলয়েড বলে। তো এগুলো লুব্রিকেন্টের কাজ করে। এর ক্যাপাসিটি, এর ভালো জিনিস কি না, এর হাই টেম্পারেচারে কাজ করতে পারে, কেননা এগুলো তো সবই তোমার লিকুইড, তো এগুলো ভেপোরাইজড হয়ে যেতে পারে তাড়াতাড়ি, কিন্তু এ বেশি দূর পর্যন্ত হাই টেম্পারেচারে থাকতে পারে। ঠিক আছে, কোফিসিয়েন্ট ফ্রিকশন কম, গ্রাফাইটটা হ্যাজ এ স্পেশালিটি টু ফিল দ্য হোলস। হ্যাঁ, আবার কি হয় না, এই গ্রাফাইটের একটা ভালো কি আছে, দিক আছে, যে ধরো দুটো মেটিং পার্ট আছে, এরা একেবারে রাবিং করছে, তো কোনো কোনো ক্ষেত্রে তো এইখানে তোমার একটু হোল হয়ে যেতে পারে, কিংবা কোনো জায়গাটা একটু এরকম একটা জায়গা তৈরি হয়ে গেল, তো গ্রাফাইটটা কি করবে না, এই জায়গাগুলোকে পূরণ করে দেবে, কেননা এটা সলিড, তো এই জায়গাটাকে নিয়ে নেবে। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে স্যার। পারছো? ঠিক আছে, বলবে বুঝতে পারছো কিনা, আর যে না বুঝতে পারছো বলবে, আমি একটু স্পিডে বলছি হয়তো, যদি স্পিডে লাগে সেটাও বলবে যে আসতে বলবো স্যার। আচ্ছা, এবারে আসি গ্রিজ। এটা একদম খুবই ফেমাস, সবাই জানো। এটার কি না, এটা সলিডও নয় আবার লিকুইডও নয়, এটা হচ্ছে সেমি সলিড। দিস ইজ এ সেমি সলিড লুব্রিক্যান্ট। কোথায় ইউজ করা হয় না, সেই সকল জায়গায় ইউজ করা হয় যেখানে অয়েল থাকতে পারবে না। অয়েল কি, অয়েলের মধ্যে একটা প্রপার্টি আছে, অয়েলের ভিসকোসিটি কিন্তু কম। তার মানে কি, অয়েল যদি একটা কোথাও থাকে সহজেই গড়িয়ে যেতে পারবে, কিন্তু গ্রিজের ভিসকোসিটি অনেক বেশি, কেননা এটা একটা সেমি সলিড, আর সলিড জিনিসের ভিসকোসিটি একটু বেশিই হবে, তো সেটা কিন্তু সহজে যেতে পারবে না। তো যেইখানে অয়েল ধরে থাকতে পারবে না সেই সকল জায়গায় আমরা গ্রিজ ইউজ করব। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, গ্রিজ ইজ ক্লাসিফাইড। আচ্ছা আচ্ছা, এটা এক্সাম্পল, ইট ইজ ইউজ ইন ডিফারেন্ট চেজিসে আর অ্যারকেলে ইউজ করা, এটা অ্যাক্সেল হবে মনে হয়, অ্যাক্সেলে ইউজ করা, চেজিস অ্যান্ড অ্যাক্সেলে ইউজ করা যে গ্রিজ। ইঞ্জিনের মধ্যে গ্রিজকে বেশি ইউজ করা হয় না। যদি তুমি চেজিসে মানে বাইরের ফ্রেমে যদি তুমি অয়েল দিয়ে দাও তাহলে কী হবে, সবসময় জল এরকম, এই তেল এরকম পড়তে থাকবে গাড়ি থেকে, তো সেই সকল জায়গায় গ্রিজ ইউজ করা হয় যেখানে তোমার অয়েলটা থাকতে পারবে না। এবারে তিন ধরনের গ্রিজ আছে, গ্রিজগুলোর নাম আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু জাস্ট ছোট্ট করে মনে রাখবে গল্পের মতন করে। সোডিয়াম গ্রিজ, ক্যালসিয়াম গ্রিজ, সোডিয়াম ক্যালসিয়াম গ্রিজ আর মেটালিক গ্রিজ। সোডিয়াম গ্রিজ কী জিনিস না, দেখো, ইট শুড বি ইউজড ইন ড্রাই হিট। তো যেইখানে ড্রাই হিট বলতে হিট ইউজ হবে, কিন্তু সেখানে কোনো ধরনের গ্রিজের কথা মানে বুঝতে পারছো তো, ওটা সেমি সলিড, তার মধ্যে ওর মধ্যে সলিডও থাকবে লিকুইডও থাকবে, কিন্তু সেখানে যদি আমি না কোনো ধরনের লিকুইড আনতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সোডিয়াম গ্রিজ ইউজ করতে হবে। এটা অনেকটা ড্রাই টাইপের। দেখো, ইট ইজ প্রোটেক্টেড ফ্রম নর্মাল ওয়াটার বিকজ ইট ইজ ইজিলি সলিউবল ইন ওয়াটার। এ জলের কাজকে এই ড্রাই হিটটা তোমাদেরকে আমিও এখন ক্লিয়ার করতে পারছি না, ড্রাই হিটই তো, ইট শুড বি ইউজড ইন ড্রাই হিট। সোডিয়াম গ্রিজ ড্রাই হিট বলতে কোনটাকে বলেছে, ইট ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য নর্মাল ওয়াটার বিকজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো যেটা বলছি, এই সোডিয়াম গ্রিজের কাজ কি না, সোডিয়াম সহজেই জলের সাথে মিক্সড হয়ে যেতে পারে। তো আমাদের যদি কোনো একটা জায়গায় খুব হাইলি হিট যেখানে আছে সেখানে যদি ওয়াটার চলে আসে তাহলে কি হবে, সেখানে তোমার মেটালের উপরে ডিফেক্ট হয়ে যাবে। আমরা যাতে না ওয়াটার কোনো রকমভাবে আসে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হয়। আর এই গ্রিজ ইউজ করলে কি হয় না, এই গ্রিজটা সহজেই জলের সাথে মিশে যায়। তো যখন যখন জল ওখানে আসে ও কিন্তু ইঞ্জিনের মানে ওই পার্টসের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে দেয় না, তার আগেই এ কিন্তু ওর সাথে মিশে যায়। আবার ক্যালসিয়াম গ্রিজ কী বলেছে না, এ ময়েশ্চারকে রেজিস্ট করে, এ যেরকম জলকে রেজিস্ট করে সেরকম এই ময়েশ্চার মানে হচ্ছে বাতাসে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা থাকে, আর্দ্রতা স্যার, হ্যাঁ আর্দ্রতা। আর্দ্রতা, মানে ওই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলোকে বলা হয় ময়েশ্চার।
সোডিয়াম ক্যালসিয়াম গ্রিজের কাজ কি না, এটা লেস সেনসিটিভ টু ওয়াটার কম্পেয়ার টু সোডিয়াম গ্রিজ। এটা হচ্ছে সোডিয়াম গ্রিজ যতটা না সেনসিটিভ তার থেকেও কম সেনসিটিভ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম গ্রিজ। ইট হ্যাজ এ হায়ার ড্রপিং পয়েন্ট কম্পেয়ার টু ক্যালসিয়াম গ্রিজ। ড্রপিং পয়েন্ট মানে হচ্ছে কখন ওইটা কাজ করা বন্ধ করে দেবে, ড্রপ করে যাবে, সেটাকে ড্রপিং পয়েন্ট বলে। আর মেটালিক গ্রিজ হচ্ছে মেটালিক পাউডার, ম্যাগনেসিয়াম অ্যান্ড বেরিয়াম অ্যালুমিনিয়ামের মেটালিক পাউডারটাকে মেটালিক গ্রিজ বলছে, মানে এটা এক ধরনের সলিড গ্রিজই বলতে পারো। আর এই ম্যাগনেসিয়াম আর বেরিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে সলিড, আর যেহেতু আমি এটা বলেছি সেমি সলিড, তো লিকুইড হিসাবে কি ইউজ করা হয়, অয়েল অ্যান্ড সপ। আর মেটালিক গ্রিজ কোথায় ইউজ করা হয় না, সাসপেনশন সিস্টেম। তো এখানে তোমাদেরকে এগুলো আলাদা আলাদা করে আমি দেখিনি কখনো প্রশ্ন এসেছে, কিন্তু তোমাদেরকে 4টে নাম মনে রাখতে হবে, আর কোথায় কোনটা ইউজ হয় একটা হালকা হালকা আইডিয়া রাখবে। যদি কখনো এমসিকিউ আসে তখন সেই জায়গাগুলোকে একটু আমরা নোট করে নেব। স্যার আচ্ছা, সাসপেনশন সিস্টেমটা কি? সাসপেনশন সিস্টেম এই যে তোমরা গাড়িতে দেখো এরকম থাকে, স্প্রিং থাকে বড় বড়। যদি মোটর সাইকেলে দেখো তো সামনের দিকে এরকম একটা জায়গা থাকে সরু, আর একটা এরকম একটা জায়গা থাকে, যেই জিনিসটা কি হয় না, যখনই গাড়িটা ব্রেক করো কিংবা বাম্পারের উপর দিক দিয়ে যায়, এই জায়গাটা ভিতরের দিকে ঢুকে যায়। এটা স্যার শোকার তো? স্যার শোকার। শক অ্যাবজর্ভার। সাসপেনশন সিস্টেমের একটা পার্ট হচ্ছে শক অ্যাবজর্ভার। ও সাসপেনশনটাকে কন্ট্রোল করতে পারে, মানে গাড়িতে যদি কোনো ভাইব্রেশন আসে কিংবা কখনো ইনস্ট্যান্ট ভাইব্রেশন আসে, তো সেগুলোকে সেগুলোকে যাতে কন্ট্রোল করা যায় তার জন্য সাসপেনশন সিস্টেম লাগানো হয়। স্যার এনিমেল অয়েলস তো ইয়েতে ব্যবহার করা হয় না মেশিনে, তো এটা কোথায় ইউজ করা হয় স্যার? বললাম না, যেখানে গ্লুয়ের মতন যদি কোথাও কাজ করাতে হয় সেই সকল জায়গায় ইউজ করা হয়। মানে নর্মালি আমি যদি আরও তোমাদেরকে ভালো করে বলি, তোমরা এমনি আঠা হিসাবে যেগুলোকে ইউজ করো, গাম ইউজ করো, সেগুলো অ্যাকচুয়ালি অ্যানিমেল অয়েল। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত যেগুলো জানতে পারলাম, কি কি জানলাম না, লুব্রিক্যান্ট কেন ইউজ করব, লুব্রিক্যান্ট কী জিনিস, তার প্রপার্টি কী, আর কত ধরনের আছে লুব্রিক্যান্ট আছে। এবারে আমাদেরকে যেটা জানতে হবে, রেটিং কিনা, প্রত্যেকটা জিনিসকে তো একটা রেটিং করে রাখা হয়। যে যেমন আমরা যখন ধরি বাইক কিনি, এত সিসির বাইক কিংবা এই স্পেসিফিকেশনের বাইক, মোবাইল কিনি এক রকমের স্পেসিফিকেশান, মোটর কিনতে যাই বলি এত এর মোটর দাও, তো সব জিনিসেরই কিন্তু একটা রেটিং করা থাকে। তো সেরকম আমরা যখন লুব্রিকেন্ট অয়েল কিনতে যাব, তারও কিছু রেটিং করা আছে। তো সেই রেটিংগুলো কে করে আমি তোমাদেরকে একটু আগে বলেছি, নামটা বলো। এসএই সোসাইটি অফ সোসাইটি অটোমোবাইল অফ অটোমোবাইল ইঞ্জিন। অটোমোবাইল। তো এইখানে ভিসকোসিটি, আমি বলেছিলাম যে ভিসকোসিটিকে কিছু করে দেয়, যে স্পেসিফাই করে দেয়। এখানে দেখো ভিসকোসিটি যেটা প্রপার্টি, এটা যেটা বললাম, তো এটা কিভাবে করা হয় দেখো, দ্য সোসাইটি অফ অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স হ্যাজ ক্লাসিফাইড লুব্রিকেন্ট অন দ্য বেসিস অফ দেয়ার ভিসকোসিটি। কীভাবে না, এই 0.005 0W, 5W, 10W। তো এখন তোমাদের মনে হবে, আবার দেখো 10, 15, 20, 25 এরকম করে থাকে। তো এখন তোমাদেরকে জানতে হবে এই ডাব্লিউটা কী জিনিস। এই ডাব্লিউটা ইউজ করা হয় উইন্টারের জন্য। যদি শীতকালে আমাদেরকে কোনো লুব্রিকেটিং অয়েল ইউজ করা হয়, তাহলে আমরা 5W ইউজ করব, আর যদি গরমে ইউজ করি তাহলে শুধু 5 করব। এই ভিসকোসিটি, বুঝতে পারছো ডাব্লিউটা কেন ইউজ করা হয় আর কখন ইউজ করা হয়। আচ্ছা, আর এবারে তোমাদের মনে হবে স্যার টেম্পারেচারের সাথে তো ভিসকোসিটি চেঞ্জ হয়ে যায়। আমি নিয়ে নিলাম 0W, আর আমার যেখানে দরকার সেখানে টেম্পারেচার আছে 100 ডিগ্রি, তো সেখানে এইটাই একরকম কাজ করবে। আবার যদি সেখানে 10 ডিগ্রি থাকে সেখানে একরকম কাজ করবে। তো এটা যখন স্পেসিফিকেশান করা হয়, তখন ওখানে একটা ঠিক করে দেওয়া থাকে যে এইটা 0 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। পরিষ্কার করো, এটা তো আছেই। সেটা ডাব্লিউ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি 0 থেকে 18 সেন্টিগ্রেড, এটা তো ডাব্লিউ তো ইউজ করে না স্যার, তো 5W। না না, ওরা যখন রেটিংটা বের করে 0 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই পুরোটা বের করে, ডাব্লিউ হোক আর এ হোক। তুমি ডাব্লিউ মানে কি শুধু শীতকালে এই যে 18 ডিগ্রি কি তোমার গরমকালে থাকে না?
ওরা রেটিংটা হ্যাঁ যখন বের করে 0 থেকে 18 ডিগ্রির মধ্যে বের করে আর কি। আচ্ছা, ওকে স্যার। তারপরে কি বলেছে না গিয়ার অয়েল রেটিং, গিয়ারে যে অয়েলটা দেওয়া হয় তারও রেটিং করে, ওরাই করে। কিভাবে করে না, এটা একটু বেশি ডেন্স হয়, কেননা আমি বলেছিলাম নর্মালের থেকে গিয়ারে যেগুলো ট্রান্সমিশনে যেগুলো ইউজ করা হয়, স্টিয়ারিং সিস্টেমে ডিফারেন্সিয়ালে যেগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় গিয়ার অয়েল। গিয়ার অয়েল দেখো SAE 90 ইউজড ফর গিয়ার বক্স। এটা মনে রাখবে যে গিয়ার বক্সে কী ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয় না, SAE 90 মানে কি স্ট্যান্ডার্ড অফ, বলো যেটা একটু আগে বলে অটো, SAE হচ্ছে সোসাইটি অফ সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়ার। 90 রেটিংয়ের যদি ইউজ করা হয় তাহলে সেটা গিয়ার বক্সে, যদি 140 ইউজ করা হয় অন্যান্য জায়গার ক্ষেত্রে। এটা ওদের রেটিং আর কি, এটুকুন মনে রাখবে। কি বলেছে, অল দিস লুব্রিকেন্ট আর জেনারেলি মেড অফ মিনারেল অয়েল বাট সাম অয়েল আর অলসো মেড অফ সফট কোল, অ্যানিম্যাল ব্লোন, আর্টিফিশিয়াল ফর্ম অফ ভেজিটেবল। তাহলে লুব্রিকেন্টগুলো আমরা দেখেছি বেশিরভাগ আমরা যেগুলো ইউজ করি সেগুলো মিনারেল অয়েল, আর খুব যেগুলো হাইলি দামি গাড়ির ক্ষেত্রে সিনথেটিক অয়েল। আর শুধুমাত্র মিনারেল অয়েল ছাড়াও সফট কোল থেকে, অ্যানিম্যাল বোন থেকেও কিন্তু কিছু পরিমাণে লুব্রিকেন্ট ইউজ করা মানে বানানো হয়। এবারে কি বলে যে না অ্যাসিড প্রুফ গ্রিজ, ওর মধ্যে যাতে না কোনো ধরনের অ্যাসিডিক নেচার থাকে তার জন্য অ্যাসিড প্রুফ গ্রিজ কোথায় ইউজ করা হয় না ব্যাটারিতে। ব্যাটারিতে যদি কোনো ধরনের অ্যাসিড চলে যায় তাহলে ওর কিন্তু কেমিক্যাল রিয়াকশানের মধ্যে ডিফারেন্স চলে আসবে, ওই জন্য অ্যাসিড প্রুফ গ্রিজ ইউজড ফর ব্যাটারি। কোথায় কি ইউজ করা হয় এখানে সেখানে লেখা আছে, অ্যাসিড প্রুফ গ্রিজ ইউজড ফর ব্যাটারি, ব্রেক ফ্লুইড ফর ব্রেক, হাইড্রোলিক ব্রেক। এইটা কেন দিয়ে রেখেছি না, এগুলো ছোটো ছোটো কোশ্চেন চলে আসে যে ব্যাটারিতে কী ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয়, হাইড্রোলিক ব্রেকে কী ধরনের। তো এগুলো মনে রাখতে পারো যাতে, তার জন্য এগুলো একটু ছোটো ছোটো করে এখানে লিখে দিয়েছি, এটা খেয়াল রাখবে। শুধু এই দুটোকে আমি হাইলাইট করে রাখি। আচ্ছা, সার্ভিস রেটিং কি না এটাও এক ধরনের রেটিং করা হয় পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনে, ও সার্ভিসের উপরে ডিপেন্ড করে যে কীরকম সার্ভিস করবে। এটা নিয়ে বেশি জানার দরকার নেই, এখানে যেটা মনে রাখার, যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে তোমার স্ট্যান্ডার্ড এই সোসাইটি অফ আমেরিকান ইঞ্জিনিয়ার, এই অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সেরকম আমেরিকাতেও আছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আমেরিকাতে এই ইনস্টিটিউটটা কী করে না ওদের রেটিং ঠিক করে। তো আমাদের ইন্ডিয়াতে SAE আর API দুজনকেই কিন্তু সার্ভিস রেটিং দেয়। তো সার্ভিস রেটিংটা অত মনে রাখার কিছু নেই। এবারে আমাদেরকে এখানে একটা ছোট্ট জিনিস, এটাও মনে রাখার মতনই, জাস্ট তোমাদের এগুলো নিয়ে বেশি ডিটেলসে নেই, শুধু আছে বলে তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি যে লুব্রিক্যান্ট টেস্টিং। তো আমরা যে লুব্রিক্যান্টটা ইঞ্জিনে দেবো সেটা যারা বানাচ্ছে তারা তো আর প্রথমেই বানিয়ে যদি দিয়ে দেয় তো সেটা হবে না, তার জন্য তো কিছু টেস্ট করতে হয়। কিংবা তুমি একটা লুব্রিক্যান্ট ইউজ করার কিছুদিন পরে বুঝবে ওটা কী করে ঠিক আছে কি ঠিক নেই, তার জন্য ওগুলোকে কিছু টেস্ট করতে হয়। কীরকম টেস্ট না, দু ধরনের টেস্ট আছে, একটা হচ্ছে কেমিক্যাল টেস্টিং আর একটা হচ্ছে ফিজিক্যাল টেস্টিং। এই নামগুলো একবার পড়ে রাখবে, এগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে এই টেস্টিংগুলো কী করে হয় কি না হয় তোমাদের নেই, আর আমিও কখনো পড়িনি। তো জাস্ট আছে বলে তোমাদেরকে দেখিয়ে রাখলাম, এগুলোর ইন ডিটেলসে তোমাদের জানার দরকার নেই আপাতত। যদি কখনো আসে যে লুব্রিকেটিং টেস্টিং সম্পর্কে, যেন তুমি বলতে পারো যে কেমিক্যাল টেস্টিং আর ফিজিক্যাল টেস্টিং বলে দুটো জিনিস হয়। আর যদি ফিজিক্যাল টেস্টিংয়ের কথা বলি তাহলে তো তোমরা মানে মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি। ফিজিক্যাল টেস্টিং আমরা সেগুলোই পড়বো যে মানে জানবো যেগুলো আমাদের ফিজিক্যালি প্রপার্টি ছিল। আমরা যেই লুব্রিক্যান্টের যে প্রপার্টিগুলো পড়েছি সেগুলোই আমরা চেক যদি করি তাহলেই সেটা তো টেস্ট হয়ে যাচ্ছে। আমি প্রপার্টি কী পড়েছিলাম, ভিসকোসিটি পড়েছিলাম, যদি ভিসকোসিটিটা টেস্ট করে নেই তাহলেই বুঝতে পারবো ওটা ঠিক আছে কি ঠিক নেই। তাড়াতাড়ি ভেপোরাইজড হয়ে যাচ্ছিলো, যদি ভেপোরাইজেশনের ফলে লসটা বুঝতে পেরে যাই তাহলেই ফিজিক্যাল টেস্টিং হয়ে যাচ্ছে। ফ্লাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্ট পড়েছিলাম, যে যদি টেম্পারেচারটা ভেপোরাইজেশনের কাছে যায় সেটাকে ফ্লাশ পয়েন্ট বলে, যদি আগুন ধরার কাছে যায় সেটাকে ফায়ার পয়েন্ট বলে। তো সেটাকে যদি চেক করি তাহলে হয়ে যাচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটি পড়েছিলাম, জলের সাথে মিশে যেতে নিচে জমা হয়ে যায় সেটাকে স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা যদি টেস্ট করি। পোর টেস্টিং আর কোল্ড টেস্টিং, তো এই টেস্টিংগুলো ফিজিক্যাল টেস্টিংয়ের মধ্যে পড়ে। আর কেমিক্যাল টেস্টিংয়ের মধ্যে আছে অ্যাসিড নাম্বার টেস্টিং, যে ওর মধ্যে অ্যাসিডিক নেচার কত আছে, ময়েশ্চার অ্যান্ড এমুলিফিকেশন টেস্টিং, যে ওটা কতটা জলে সলিউবেল কি সলিউবেল নয়, ইনসলিউবেল রেসিডিউ টেস্টিং, কত উপরেরটা মানে সলিউবেলের জন্য যদি জলে গুলে যায় সে কতটা গুলবে, আর ইনসলিউবেল কতটা গুলবে না সেটার জন্য। আর স্যাপনিফিকেশন নাম্বার সিস্টেম, এটা আমিও জানি না, কী জিনিস, আমাকে দেখতে হবে, যদি কারো দরকার থাকে বলবে, আমি দেখে বলে দেবো, নাহলে আমি একবার চেক করে নেব। আচ্ছা,
এত দূর অবধি কারো কোনো অসুবিধা আছে বলো? স্যার কি বললেন ওটা? সোপিনিফিকেশন কি? স্যাপনিফিকেশন নাম্বার টেস্টিং, এটা একটা নাম আছে, মনে রাখো জাস্ট। স্যার হ্যাঁ বলো। এতটা থাকলে স্যার ভালো হয়। আজকে অনেকটা হয়ে যাচ্ছে না? কোথায় 15 থেকে শুরু হয়েছে, 55 শেষ হয়েছে, এখনো তো না ইন্টারেস্টিং জিনিসই না বলি। স্যার, স্যার নোটটা বলছি। ও নোট, নোটের সাথে কি এসে যায়? নোট তো তোমার এর জন্য, আমার তো বোঝা নিয়ে কথা। আমি নোটটা না রেখে যদি পুরোটা পড়িয়ে দিতাম তাহলে তো হতো না। স্যার হ্যাঁ স্যার সোপিনিফিকেশন মানে সাবান তৈরির স্যার পদ্ধতিটাকে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলে, কিন্তু ওটা কিভাবে এই টেস্টিংটা হয় বা ওটার কি এ আছে আমি কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, এত দূর অবধি কি কোথায় কিছু যদি অসুবিধা থাকে বলো, তারপরে আমরা নেক্সট এতে যাচ্ছি। কি হলো, কি হলো বলো, বলো বলো, ক্লাস হচ্ছে বলো।